আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি একেবারে সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় মহামারীকালে পাশের রেকর্ড হয়েছে। পাশের গড় 93.58%। জিপিএ-5 পেয়েছে 1,83,340 জন শিক্ষার্থী। করোনা সংক্রমণ বাড়তে থাকলেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় 9 মাস পর সীমিত পরিসরে এসএসসি পরীক্ষা হয়। এর 1.5 মাসেরও কম সময়ে ফল প্রকাশ করা হলো। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ হতে ফলাফল গ্রহণের জন্য অনুমতি প্রদান করছে। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার 93.58% পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে 1,83,340 জন। ঢাকা বোর্ডে সর্বোচ্চ 49,530 জন শিক্ষার্থী আর সিলেট বোর্ডে সর্বনিম্ন 4,834 জন জিপিএ 5 পান। পাশের হারে সবার আগে আছে ময়মনসিংহ। এই বোর্ডে 97.52% শিক্ষার্থী পাশ করেছে, আর সবচেয়ে কম 90.19% পাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ডে। করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যারা পরীক্ষার ফল পেয়েছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই অভিভাবকদের, শিক্ষকদের এবং সকলে যে কষ্টটা করেছেন করোনার সময়ও, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়, কাজেই এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে যে যদি প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, যেহেতু স্কুলগুলি চালু রাখা সম্ভব হবে না, যে কারণে অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সে ব্যবস্থাটা নিতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। অনেকদিন থেকেই এই বিষয়টাতে একটু নজর দিচ্ছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন থাকবে যেখানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারবে। এদিকে এসএসসির ফল প্রকাশের পর নতুন শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 4 জানুয়ারি থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই উপহার দেয়া হবে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ভালো ফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল আনন্দের জোয়ার। নেচে গিয়ে ও ঢাল ঢোল পিটিয়ে আনন্দের বহিঃপ্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের প্রত্যেকের কণ্ঠে। আর এই ফলাফলের পেছনের কারিগর বাবা মা ও শিক্ষকদের চোখে মুখেও ছিল আনন্দের দ্যুতি। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পন্ন হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এসেছে কাঙ্ক্ষিত ফল, তাই নিজ নিজ শিক্ষাঙ্গনে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। ফেব্রুয়ারি পরীক্ষা নভেম্বরে দিছি, অনেক হ্যাপি। এরপর রেজাল্ট তো পেয়ে গেছি, আরো বেশি হ্যাপি। সব টেনশন শেষ। সব সাবজেক্টে A+, মানে কোনো সাবজেক্টে মিস হয় নাই। কোশ্চেন অনেক সোজা হয়েছে। আজকে রেজাল্ট অনেক ভালো হয়েছে, গোল্ডেন পাইছি, তা অনেক খুশি। তা অনেক বেশি মানে এক্সাইটমেন্ট আর ভিতরে অনেক খুশি। জিপিএ 5 নিয়ে একটা টেনশন ছিল যে তো মানে কোভিডের মধ্যে দিয়ে হচ্ছে, তা ভালো করে হতে পারবে কিনা। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এভাবে উদযাপনে মেতে ওঠেন তারা। উদযাপনে ছিল না কোনো কমতি। শিক্ষার্থীদের মতো শিক্ষক ও অভিভাবক সবার মুখেই ছিল আনন্দের ঝলক। 18 মাস দীর্ঘ জার্নির পরে করোনা কালের পরীক্ষাটা আমাদের সবারই প্রত্যাশিত ছিল। A+ আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আসলে প্রকাশ করার ভাষাও খুঁজে পাচ্ছি না, এত খুশি। সবকিছু মিলে পরীক্ষাটা শেষ পর্যন্ত হলো, এতে আমরা অনেক খুশি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট নিয়েও আমরা খুশি। কোভিড মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে হয় এবারের পরীক্ষা। তবে সব সংখ্যা উড়িয়ে দিয়ে পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। উচ্ছ্বাসের কমতি ছিল না ঢাকার বাইরের স্কুলগুলোতেও। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এবং আমাদের এই আনন্দে আমার মনে হয় যে জেলার যারা আছে প্রত্যেকেই অনেক খুশি হয়েছে এবং সবাইকে আমাদের আনন্দে সবাইকেই শুভেচ্ছা। এই উচ্ছ্বাস কঠোর অধ্যবসায়ের পর ভালো ফলাফলের। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তারা যেন মনোবল না ভেঙে সামনে এগিয়ে যান কঠোর অধ্যবসায়ের মাধ্যমে, সেই পরামর্শ
শিক্ষকদের। রায়হান শোভন, RTV, ঢাকা। করোনার সময় বিমান বাহিনীর সদস্যরা বিদেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে প্রশংসা কুড়িয়েছে। চীন সহ বিভিন্ন দেশ থেকে করোনার টিকা নিয়ে এসে মানুষের প্রাণ বাঁচিয়েছেন তারা, এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার যশোরে বিমান বাহিনীর একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কুচকাওয়াজে 3 বছর প্রশিক্ষণ শেষে বিমান বাহিনীর 54 জন চৌকস সদস্যকে কমিশন প্রদান করা হয়েছে। করোনা মহামারীর সময় বাংলাদেশ বিমান বাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, কাজ করেছে এবং বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা চীন ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল পরিমাণে চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসেছে। জাতিসংঘে শান্তিরক্ষা মিশনেও কিন্তু আমাদের বিমান বাহিনী বলিষ্ঠ ভূমিকা রাখছে। বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা এসেছে, অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 25 জন আহত হয়। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সিরাজগঞ্জ জেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার পথে পৌর এলাকার কলেজ রোডে মিছিলে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে 3 ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এতে 25 জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক সমাবেশে যোগ দিয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন। ক্ষমতাসীন দলের নেতা এমপিরা টাকা পাচার করেন। আমরা 30 ডিসেম্বর দেখলাম দিনের ভোট রাত্রে পাচার হয়ে গেল। ঠাকুরগাঁও জেলা বিএনপির এক সমাবেশে যোগ দিয়ে দলটির মহাসচিব বলেন, বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা। যতদিন পর্যন্ত আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত বেগম খালেদার মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত আমাদের নির্বাচিত নেতা তাকে দেশে ফিরে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভয় ফিরে যাব না। আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। সঙ্গে আমি থাকতে বলেছিল। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাষ্ট্রপতি সংলাপে বিএনপির আনুষ্ঠানিকভাবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য খারাপ খবর। সকালে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের শুরুতে এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নির্বাচন কমিশন গঠন আইন স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। বৈঠকের শুরুতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বিএনপি আনুষ্ঠানিকভাবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে যোগ দিচ্ছে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। তবে গাদা গোলা করে পানি খায়, বিএনপিও পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করানো। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে বলে জানান আইনমন্ত্রী। অনেক ভোটারবিহীন নির্বাচন দেখেছি, তো সেইগুলির মধ্যে না গিয়ে আমি শুধু বলবো এই কার্যক্রম করতে সময় লাগবে, এবং এই কার্যক্রম করতে যেহেতু সময় লাগবে সেহেতুই এই সময়ের মধ্যে সেটা সম্ভব না, এটা আমরা জানি। মহামান্য রাষ্ট্রপতি ডায়ালগ করছেন, এই ডায়ালগের আউটকামটা কি হয় সেইখানে মহামান্য রাষ্ট্রপতি কি নির্দেশনা দিবেন সেটার জন্য অপেক্ষা করছি। অনুষ্ঠানে খালেদা জিয়ার বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে। এত কিছু করার পরেও এই প্রশ্ন কেন আবারও উঠবে যে আমরা মানবিক হচ্ছি না? আবেদনপত্রটা একবার ডিসপোজড অফ হয়েছে, ওটা টান দিয়ে এনে নতুন করে আবার ওটাকে করার, এটা কিন্তু কোনো আইনে নাই, এটা আইনের কথা। এখন আমি তো আইনের বাইরে যেতে পারি না। শরীয়ত খান, RTV, ঢাকা। রাজধানী গুলিস্তানে বাস চাপায়
এক শুকুর মাহমুদ নামে এক আমেরিকা প্রবাসী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও 2 জন আহত হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকেল 3টের দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে শ্রাবণ পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পাবলিকের উপর উঠে যায়। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বাসটি আটক আছে। নিহতের বড় ভাই জানায়, তার ভাই আমেরিকা প্রবাসী, বেশ কিছুদিন আগে দেশে এসেছে। তার ভাইয়ের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না তিনি। আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে বাবা আপনার ভাই ঢাকা আপনার কি হয়? আমি বললাম আমার ছোটো ভাই। প্রথম কিছু বলে নাই, পরে বলো ছোটো ভাই। পরে বলতেছে আপনার ভাই ঢাকা মেডিকেলে, আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে আসেন। আমি আসলাম আর কি, এসে দেখতেছি সে নাই। দর্শক, ঢাকা মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আহতদের সব শেষ শারীরিক অবস্থা কেমন দেখছেন? এছাড়া নিহতের ময়নাতদন্ত হয়েছে কিনা, নিহতের স্বজনরা কি বলছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথমে বলে রাখি যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, অর্থাৎ রাজধানীর যে গুলিস্তানে রয়েছে একটি সড়ক দুর্ঘটনায় আমেরিকান প্রবাসী শুকুর মাহমুদ মারা গেছেন। প্রথমে বলে রাখি যে উনি কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আসলে এই দেশে এসেছেন। আর এতটাই মর্মান্তিক যে উনি কিন্তু রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন, উনিসহ আরও বেশ কয়েকজন পথচারী। শ্রাবণ পরিবহনের একটি বাস আসলে সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপরে উঠে যায় এবং সেখানে তারা গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আরেকজন যিনি রয়েছেন তিনিও গুরুতর আহত অবস্থায় আছেন, তার চিকিৎসা চলছে। আর আপনি যেটি বললেন যে ময়নাতদন্ত, হ্যাঁ ময়নাতদন্ত তার হচ্ছে। বলে রাখতে চাচ্ছি যে এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসের যে চালক এবং হেল্পার তারা পলাতক রয়েছে। পুলিশ চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপেল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। রাজুকের অনুমোদনেই বিল্ডিং করা হয়েছে। সিএম ও আরএস রেকর্ডে মালিকানায় নাম আছে। খাজনা খারিজ করে বাড়ির ওপর ব্যাংক থেকে লোনও নিয়েছেন অনেকে। স্থানীয়রা বলছেন তবু ক্ষতিপূরণ পেলে জায়গা ছেড়ে দেবেন তারা। বিআইডব্লিউটিএ জানায় 7 দিনের মধ্যে স্থাপনা না সরালে ফের উচ্ছেদ অভিযান চালানো হবে। বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএর 5ম দিনের অভিযানের বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। ঢাকার লালবাগ থানা এলাকার হাজারীবাগ মৌজায় বুড়িগঙ্গার আদি চ্যানেল বাস্তবায়নে সিএস ও আরএস জরিপ অনুযায়ী বৃহস্পতিবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে স্থানীয় 34টি বাড়ির মালিকের নানা অভিযোগ ছিল উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে। হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গা এখানে থাকে, আমাদের দেশে আমরা থাকতে পারি না, আমাদের বাড়িতে আমরা থাকতে পারি না। আমাদের খাজনাটা সব দেওয়া, কেন নিতে আমাদের কাছ থেকে, কেন নিতে? যদি আনলিগেল হই, এত বছরের পর বছর আমরা খাজনা কিভাবে দেই, ট্যাক্স এগুলো কিভাবে দিচ্ছে? 60-70 বছর আগে সিএস হইতে বর্তমান যুগে আমরা রেকর্ডীয় মালিক হালচন খাজনা দিয়ে আসতেছি এবং রাজুকের আমাদের অনুমোদনও আছে। এক পর্যায়ে অভিযান বন্ধ রাখতে বাধ্য হয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিক্ষোভ করে এলাকাবাসী জানায় 2018-19 সালেও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সহ 4টি প্রতিষ্ঠান অভিযান করেছিল। উচ্ছেদ করে সীমানা নির্ধারণ করে দিলেও এখন আবার অভিযান চালাচ্ছে। গভর্নমেন্ট যদি নিয়ে নেয় আমাদেরকে সময় দিতে হবে। তারা মাপ জাপ করলো না, দেখলো না, লুটিস করলো না, ভুচ্ছুতায় ভাঙা শুরু করলো। তো স্থানীয় মানুষের কাগজপাতি নিতেছে না, ওনারা বৈধ না অবৈধ ওনারা কিছু শুনতেছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের অভিযানে বিআইডব্লিউটিএর উপপরিচালক গুলজার আলী বলেন, সাময়িক বন্ধ থাকলেও উচ্ছেদ কার্যক্রম চলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদেরকে 7 দিনের এই মালামাল এবং তাদের বিল্ডিংয়ের সকলেই সরিয়ে নেওয়ার জন্য সময় প্রদান করা হয়েছে। 7 দিন পরে আমরা আমাদের অ্যালাইনমেন্ট অনুযায়ী আবার পুনরায় উচ্ছেদ শুরু করব। কোনো অজুহাতে কাজ হবে না জানিয়ে বিআইডব্লিউটিএর উপপরিচালক বলেন, সার্ভে করে সুনির্দিষ্ট ম্যাপে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আশিকুল আলম, RTV, ঢাকা। ওমিক্রন আতঙ্কের মধ্যেই নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। হঠাৎ করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের সামাজিক সংক্রমণ শুরু না হলেও মানুষ ঝুঁকিমুক্ত নয়। মানুষের এই অবাধ চলাফেরা করোনাকে আরও উস্কে দিচ্ছে। এদিকে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ কার্যক্রমে ভোগান্তি। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত।
দীর্ঘদিন করোনার ভয়াবহতার সাথে যুদ্ধের পর সংক্রমণ কমতে শুরু করে। এর মধ্যেই আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভাইরাসটি। বিশ্বে বাড়ছে ডেল্টা অমিক্রনের ঝুঁকি। এ অবস্থায় দেশেও বাড়ছে করোনার সংক্রমণ। একদিনে করোনা শনাক্তের সংখ্যা 500 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 509 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে শনাক্ত রোগীর এ সংখ্যা 11 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে 13 অক্টোবর এর চেয়ে বেশি রোগীর সংক্রমণ ধরা পড়ে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR এর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন মনে করছেন, যারা টিকা নেননি তারা বেশি ঝুঁকিতে আছেন। বিশ্বমারি এখনো যায়নি। বিশ্বমারির সময় যদি আমরা সতর্ক না থাকি তাহলে আমি যে কোনো মুহূর্তে সংক্রমিত হতে পারি এবং আমার অবস্থা গুরুতর। সেটি আমাদের সব সময় মানতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বিশ্বমারিটা আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তুলে না দিচ্ছে। আর স্বাস্থ্যবিধি মানতে মানুষের উদাসীনতায় আবারও গণসংক্রমণের আশঙ্কার কথা জানালেন এই বিশেষজ্ঞ। ওমিক্রনের দাপট বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে। আমরা কেস পেতে শুরু করেছি, হয়তো দেখা যাবে কিছুদিনের ভিতরে আরো অনেক লোক সংক্রমিত হচ্ছেন। এক্ষেত্রে যারা টিকা নেননি তারা কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছেন, এবং যারা টিকা নিয়েছেন তারাও সংক্রমিত হতে পারেন। এই টিকাটা সংক্রমণ একেবারে ঠেকাতে না পারলেও টিকাটা অন্তত আমাদের গুরুতর অসুস্থ হওয়া থেকে ঠেকাচ্ছে। এদিকে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো দেয়া হয়েছে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা। বুস্টারের জন্য আলাদা কার্ড না আনায় এদিন বিপাকে পড়েন অনেকেই। এখানে আসার পর বিশাল লাইন। যখন আসলাম এসে দেখি যে আমার কাছে কার্ড চাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, কার্ড কিসের কার্ড? তখন এখানে আমরা আইসা পড়তো কোথায় কার্ড কোথায় প্রিন্ট করবো, কোথায় ডাউনলোড করবো, সমস্যা। তারপর অনেক হেঁটে অনেক দূরে খুঁজে গিয়ে তারপর প্রিন্ট করে নিয়ে আসছি। আগের থেকে মেসেজ দিবে না যে আগের কার্ডে চলবে না, এখানে আসার পরে বলতেছে যে চলবে না, আপনি নতুন করে আবার কার্ড করে নিয়ে আসেন। 2022 সালের 1 জানুয়ারি থেকে ওয়ার্ড পর্যায়ে 3,32 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারীর কারণে 31st নাইটকে ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ DMP। নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ও পুলিশের অনুমতি সাপেক্ষে সীমিত আকারে অনুষ্ঠান করতে হবে। বিকেলে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে DMP কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এইসব নির্দেশনা জানান। বিস্তারিত জানাচ্ছেন রনি রেজা। পটকাবাজি, আতশবাজি, মোটরসাইকেল ও বেপরোয়া গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা সহ 31st নাইটে 12 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। DMP কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ইংরেজি নববর্ষের প্রাককালে 31st নাইটে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব করা যাবে না। অনেকে বাড়ির ছাদে অনুষ্ঠান করেন, বাড়ির ছাদেও আমরা নির্দেশনা করব। নিতান্তই কোনো কিছু করতে হয় আপনার নিজের ঘরে করেন, বন্ধু বান্ধব নিয়ে বাসার ভিতরে করেন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল, গুলশান, বনানী সহ নির্ধারিত কিছু এলাকায় সন্ধ্যা 6টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। সংশ্লিষ্ট এলাকার নাগরিক ও সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবে বলেও জানান তিনি। চারিদিকে চেকপোস্ট থাকবে, যারা ওই অঞ্চলের সম্মানিত নাগরিক তারা পরিচয় পত্র অথবা ওনার পরিচয় দিয়ে ঢুকতে পারবেন, বেরো হতে পারবেন, কিন্তু সর্বসাধারণের জন্য আমাদের ওই এলাকাটা সিল করা থাকবে। এদিন হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কাউন্টার টেররিজম ইউনিট ও ডিবি মাঠে সক্রিয় রয়েছে, সবার সহযোগিতা কাম্য, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি। রনি রেজা, RTV, ঢাকা। 31st উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে আসতে শুরু করেছে পর্যটক। কোভিড-19 প্রভাব অনেকটাই কাটিয়ে ওঠায় ধারণা করা হচ্ছে এবার প্রচুর পর্যটক সমাগম হবে। তবে সৈকতের উন্মুক্ত স্থানে 2022কে স্বাগত জানাতে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি না থাকায় গোটা এলাকা জুড়ে বিশেষ মনিটরিং সেল গঠন করেছে স্থানীয় প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম।
সম্প্রতি এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর নড়ে চড়ে বসেছে কক্সবাজারের প্রশাসন। 31st নাইট উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। পর্যটক নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এরই মধ্যে আসতে শুরু করছেন পর্যটকরা। 31st নাইট উপলক্ষে হোটেল মোটেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানান ব্যবস্থা। সবাই আসছি একসাথে মজা করার জন্য, অনেক এক্সাইটেড আমরা। আমি এখানে অনেক ভালো লাগছে। বছরের শেষ দিন, সবাই দুঃখ টুক্ষ ভুলে সবাই আনন্দ সহকারে 31st পালন করতে চায়। তো আমি চাই যে এই জিনিসটা আরো সুন্দর করে করা হোক, সবাই সেফলি থাকুক, ঘুরুক, মজা করুক। গত দিনগুলোতে যা হোটেলে যা রেটগুলো আসছিল তা থেকে 31st নাইট উপলক্ষে হোটেলের রেটগুলা বাড়তি হয়ে যাইতেছে। 31st নাইট উপলক্ষে এরই মধ্যে 80 থেকে 85% রুম বুকিং হয়ে রয়েছে। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুর অপারেটর ও ব্যবসায়ীরাও। যে সকল নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসক সবসময় কাজ করে যাচ্ছে, টুয়াকও তাদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে, যাতে আগত পর্যটকদেরকে সুস্থভাবে সুন্দরভাবে সেবা দিতে পারি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় বাড়তি সতর্ক থাকবে টুরিস্ট পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটা বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, একটা প্রোগ্রাম করা হয়েছে। সকল সদস্য তারা সেদিন মাঠে থাকবেন এবং আপনি জানেন যে এখানে আমাদের কিছু টহল রয়েছে, এই টহল পার্টিগুলো জোরদার করা হবে। 31st নাইটকে কেন্দ্র করে 7 দফা পদক্ষেপ সহ 3বার প্রস্তুতি সভাও করা হয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না বলে আশা সবার। অভি ইসলাম, টিভি। ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ চূড়ান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ড্যাপ রিভিউ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ড্যাপ বাস্তবায়ন করা হচ্ছে না। জুলহাস কবিরের রিপোর্ট। পরিকল্পিত নগর ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে করা ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ চূড়ান্তকরণের লক্ষ্যে রিভিউ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভার কমিটির এই সভা। সপ্তাহের শেষ দিনে সচিবালয়ে এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী ও ড্যাপ রিভিউ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম। রাজুককে আমি বলবো যে ওনারা যে সমস্ত বিল্ডিংয়ের জন্য অনুমোদন দেন তার সাথে তারা পরিবেশকে সিকিউর রেখে এই সমস্ত কনস্ট্রাকশন করবেন, এই বিষয়গুলো যেন নাকি এনশিওর করা হয়। রাজুকের চেয়ারম্যান সাহেব এবং পূর্ত সচিব আপনারা এই বিষয়গুলো কিন্তু সিরিয়াসলি নোট ডাউন করেন। নির্ধারিত সময়ের মধ্যেই ড্যাপ চূড়ান্ত করার যে ঘোষণা দেয়া হয়েছিল তা কমিটি করতে পেরেছে বলে জানান তিনি। এখন কেউ যদি মনে করে যে না এখানে এই সমস্ত এলাকা যেটা অলরেডি স্যাচুরেটেড সেখানে আরও হাই রাইজ বিল্ডিং করতে হবে, তো হাই রাইজ বিল্ডিং যদি আরও বেশি এগুলি আপনি যদি করেন তাহলে তো সেখানে আসলে আপনার যে দৈনন্দিন জীবন যাপন করা চলাচলের জন্য উপযোগী অবস্থা থাকবে না। সে সমস্ত কারণে আমাদের কিছু ইন্টারভেনশন করতেই হয়েছে এই ডিটেল এরিয়া প্ল্যানের মধ্যে, এবং সেই ইন্টারভেনশনগুলো স্বাভাবিকভাবে ডুয়েলার্সদের শহরে বসবাসকৃত মানুষের কল্যাণের জন্য করা হয়েছে। কোনো পক্ষের ক্ষতির জন্য নয়, মানুষের কল্যাণের কথা বিবেচনা করেই ড্যাপ করা হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সকল শ্রেণী পেশার মানুষ যাতে নাকি নির্বিঘ্নে সম্ভাব্যভাবে যত রকম যে সমস্ত সীমাবদ্ধতা আছে এর মধ্যে দিয়ে যতটুকু সুযোগ দেওয়া যায় সর্বোচ্চটুকু বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন সবচেয়ে বেশি যন্ত্রণার কারণ হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। সদরঘাট ও শহরের বাজবের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। কোনো পক্ষ অথবা কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয় অথবা তাদের প্রতি কোনো অবিচার করা হচ্ছে, সে অবিচারটা সেটাকে আমরা সংশোধন করার মতন আমাদের সুযোগ থাকবে। জুলহাস কবির, RTV, ঢাকা। কক্সবাজারে নারী ধর্ষণের ঘটনা ও নারীদের নিরাপত্তায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করলেন মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফৌজিয়া মুসলিম। বাংলাদেশ মহিলা পরিষদে জাতীয় সম্মেলনে তিনি কথা বলেন। সাধারণ সম্পাদক মালিকা বানু বললেন, গত 2 বছরে নারীর নির্যাতন 10% বেড়েছে। নারী উন্নয়নের রাজনীতি, অর্থনীতি ও আইনের সংস্কার সহ 45টি সুপারিশ তুলে ধরে সম্মেলনে। আতিকা রহমানের রিপোর্ট। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সমঅংশীদারিত্ব নিশ্চিত করতে হবে, এই প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের 2 দিনব্যাপী ত্রয়োদশ জাতীয় সম্মেলন শুরু হলো। সংগঠনের সাধারণ সম্পাদক নির্যাতন, ধর্ষণ সহ গত 2 বছরে নারী সহিংসতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে নারীদের সাফল্য অর্জন হলেও নারী নির্যাতনের হার বেড়েছে। আমরা আমাদের চারপাশে সমতল কিংবা পাহাড়ি নারীর, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নারীর, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, দলিত, হরিজন সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর সকল বয়সের নারী ও কন্যার যন্ত্রণা, বঞ্চনা, বৈষম্য দূর করে সকল ক্ষেত্রে সবার জন্য সমন্বয় নিশ্চিত করতে না পারলে সমতার লক্ষ্য
অর্জিত হবে না। সভাপতি বলেন, রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে পুরুষতান্ত্রিক মনোভাব দূর না হলে এবং সহিংসতার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির উত্তরণ ঘটবে না। এই যে নারীর প্রতি সহিংসতা 10% বেড়ে গেছে, এটা কি শুধু আমার মহিলা পরিষদের উদ্বেগ? এটা কি শুধু নারীর উদ্বেগ? এটা কেন রাষ্ট্রের উদ্বেগ নয়? নারীর প্রতি সহিংসতা প্রতিহত করার জন্য একটা স্পেশাল জোন করা হচ্ছে কক্সবাজারে, এবং আজকে সকালে সেই সিদ্ধান্তটা উইথড্র করা হয়েছে। কাজে সরকারের কাজ হচ্ছে এরকম, আজকে একটা সিদ্ধান্ত নিচ্ছি, কালকে সেই সিদ্ধান্ত উইথড্র করছি। রাষ্ট্রের মধ্যে যারা বসে আসছেন, নীতি নির্ধারণে যারা বসে আছেন, তাদের দৃষ্টিভঙ্গি থেকে এখনো পুরুষতান্ত্রিকতার পও সরে নাই। এই সময় সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে তার উপর নির্যাতনের ঘটনা বর্ণনা করেন। কেন আমি হেনস্থার শিকার হয়েছিলাম? আমার কাজের জন্য, আমার রিপোর্টের জন্য, আমি অনিয়ম ও দুর্নীতির জন্য রিপোর্ট করেছি বলে। প্রায় 9 মাস হয়ে গেছে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট করতে পারিনি, কারণ আমার যে অ্যাক্রেডিটেশন কার্ড, সচিবালয়ে ঢোকার যে পাসটি, সেটা কিন্তু আমি এখনো ফেরত পাইনি। সাথে আমার পাসপোর্ট এবং মোবাইল, এসব ব্যাপারে কোনো সিদ্ধান্তও দেওয়া হয়নি। জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন, সংসদে নারী আসনে নির্বাচন ও আসন বৃদ্ধি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আলাদা করা, মজুরি বৈষম্য দূর করা সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয় সম্মেলনে। আতিকা রহমান, RTV, ঢাকা। 2 যমজ নাতনির পর এবার মেয়ের মরদেহ শনাক্ত করেছে বরগুনার তালতলী উপজেলার আগাপাড়া গ্রামের আব্দুল জলিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের কারণে মৃত্যু হয় তাদের। গতকাল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ শিমু আক্তারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আজ পরিচয় শনাক্ত হলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে আজ 7ম দিনের মতো নদীতে অভিযান চালালেও এখনও কারো মরদেহ উদ্ধার হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত 46টি মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ প্রিয়জনদের সন্ধানে এখনও নদীর পাড়ে অপেক্ষায় আছে অনেকে। এইদিকে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন 33 দগ্ধ রোগীর শারীরিক অবস্থার উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক। বরগুনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে গতকাল পর্যন্ত 44 জনের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত আহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ সহ 11 দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। অষ্টমবারের মতো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেল ওয়ালটন, অর্জন করল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অনুষ্ঠানে ওয়ালটনকে এ পুরস্কার দেওয়া হয়। ওয়ালটনের CMO মোহাম্মদ ফিরোজ আলমের হাতে পুরস্কার তুলে দেন গ্রামীণ ফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, অ্যাডকমটেল লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী ও ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মাহমুদ। মানিকগঞ্জে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংক লিমিটেডের 157তম শাখা। যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় এবং সম্পূর্ণ ফ্রি অনলাইন সুবিধা নিয়ে ভার্চুয়ালি এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া, যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এই সময় দেশের আর্থ সামাজিক উন্নয়নে যমুনা ব্যাংক সবসময় মানুষের পাশে থাকবে বলে জানান বক্তারা। সম্প্রতি ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় অনূর্ধ্ব-19 নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দুপুরে রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে এর সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আর্থিক সংকট মেটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে থাকার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রিয়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবাহান আনফির। অনুষ্ঠানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।